আজকের প্রসঙ্গে আজ শুনবেন বিশেষ আলোচনা বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বলছেন কল্যাণ লাহা। আজ শুনবেন প্রথম পর্ব। নমস্কার। আজকে আমাদের আলোচনার বিষয় বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। আজ আমাদের মধ্যে আলোচনায় রয়েছেন প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে আকাশবাণীতে স্বাগত। নমস্কার। প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখেছি ব্রাজিলের প্রেসিডেন্ট ভারতবর্ষে এসছেন, আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইসরায়েলে গেছেন এবং কানাডার প্রাইম মিনিস্টার মার্ক কার্নি তার সফর শেষ করলেন। তো এই পরিস্থিতি এবং বর্তমান পশ্চিম এশিয়ার যে অশান্তি, এখানে ভারতের স্ট্যান্ডটা কি হতে চলেছে? দেখুন, সবটা মিলিয়ে যে ব্রাজিল, কানাডা, ইসরায়েল এবং আজকে যে বর্তমান পরিস্থিতি আমরা দেখছি, সেখানে ইরান সহ কিছু দেশ আছে। আমি মার্কিন যুক্তরাষ্ট্রকে যদি বাদ দিই, তাহলে দেখব যে ভারতবর্ষের বিদেশ নীতিটা অনেকটা মোনালিসার ছবির মতো। অর্থাৎ মোনালিসার ছবির দিকে যদি আমরা তাকাই, তো মনে হবে আমরা যেখানেই বসে থাকি মোনালিসা আমাদের দিকে তাকিয়ে আছে। তো ভারতবর্ষের বিদেশ নীতি দীর্ঘদিন ধরে যে প্রেক্ষাপটে আমরা পরিচালনা করেছি, অনেকটা তাই। অর্থাৎ প্রতিটি রাষ্ট্রই ভারতবর্ষকে ছাড়া তাদের বিদেশ নীতি পরিচালনা করতে পারবে না। তার দুটো কারণ কি? একটা হচ্ছে জিওপলিটিক্যাল লোকেশন। ভারতবর্ষ যে জিওপলিটিক্যাল লোকেশনে অবস্থিত, তার সমুদ্র, তার পাহাড়, তার ব্যারিয়ার, তার নেবারিং স্টেট এবং এশিয়া মহাদেশকে যদি আমি ধরি, তার একটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় ভারতবর্ষের অবস্থান। দ্বিতীয়ত হচ্ছে ভারতবর্ষের দীর্ঘদিনের যে গণতান্ত্রিক ধারণা, যেটা অনেক দেশ প্রায় 47-এর পরবর্তী সময় আমরা যে গণতান্ত্রিক প্রেক্ষাপটে আমাদের বিদেশ নীতি পরিচালনা করেছি। কারণ দুটো বিষয় হয়, একটা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হতেই পারে প্রতিনিধিরা, কিন্তু বিদেশ নীতির ক্ষেত্রে যে গণতান্ত্রিক পরিকাঠামো রাখা দরকার, সেটা কিন্তু ভারতবর্ষ রেখেছে এবং তার একটা কন্টিনিউইটি আছে, তার একটা ফ্লো আছে। অর্থাৎ বিদেশ নীতি যদি কখনো থেমেও যায়, আবার সেখান থেকে নতুনভাবে ভারতবর্ষের বিদেশ নীতি উঠে আসে। অর্থাৎ সেই প্রেক্ষাপটে, যেমন আমি একটু উদাহরণ দিয়ে বলি, যেমন ভাবুন, আমরা একটা সময় বলতাম লুক ইস্ট পলিসি, আমরা এখন বলছি অ্যাক্ট ইস্ট পলিসি। আমরা একটা সময় বলতাম নন অ্যালাইন মুভমেন্ট, আমরা এখন বলি নন অ্যালাইন মুভমেন্ট 0.2 বা নন অ্যালাইনমেন্ট 2। এই যে প্রেক্ষাপট, প্রতিটি প্রেক্ষাপট কিন্তু অন্যান্য রাষ্ট্রের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। ইসরায়েল যেমন ভারতবর্ষের কাছে গুরুত্বপূর্ণ, ঠিক তেমনি ভারতবর্ষকেও ইসরায়েলের প্রয়োজন। তার কারণটা কি? ইসরায়েলের নিয়ে যখন সমস্যা শুরু হয়েছিল, খুব অতীতে যদি আমরা যাই 1948 সালে, তাহলে আমরা দেখব ভারতবর্ষ কিন্তু কখনোই প্যালেস্টাইন একটি রাষ্ট্র হবে না বা ইসরায়েল একটি রাষ্ট্র হবে বা প্যালেস্টাইন একটি রাষ্ট্র হবে, ইসরায়েল একটি রাষ্ট্র হবে না বলেনি। ভারতবর্ষ প্রথম থেকেই টু নেশন থিওরি এটা বলে এসেছিল এবং আজকেও ভারতবর্ষ টু নেশন থিওরির কথাই বলে। অর্থাৎ ইসরায়েল অ্যান্ড প্যালেস্টাইন দুটি রাষ্ট্র হতে পারে। সুতরাং ভারতবর্ষের যে বিদেশ নীতির কনসিস্টেন্সি, এটা সারা পৃথিবীতে কিন্তু গ্রহণযোগ্যতা লাভ করেছে। ব্রাজিলের প্রেসিডেন্ট সদ্য ভারত সফরে এসেছিলেন এবং একাধিক চুক্তি স্বাক্ষর হয়েছে। ব্রাজিল গ্লোবাল সাউথ, দক্ষিণী বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দেশ, ভারত একটা পিলার। তো ব্রাজিলের সাথে আমেরিকার এবং ভারতের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, যদি আমেরিকা যে ইম্পোর্ট ট্যাক্স বিভিন্ন বসিয়েছে, সেই দিক থেকে এই দুটো দেশ সম্পর্ক আগামী দিনে কীভাবে হতে চলেছে ব্রাজিল আর ভারতের? দেখুন, ব্রাজিল আমাদের দীর্ঘদিনের বন্ধু, আমেরিকা আমাদের খুব একটা দীর্ঘদিনের বন্ধু কিন্তু নয়। আমরা যতই বলি আমাদের যে দক্ষিণ এশিয়ায় অস্থিরতা, তার অনেকটাই মার্কিন যুক্তরাষ্ট্র ক্রিয়েট করেছে। ব্রাজিল আমাদের দীর্ঘদিনের বন্ধু। আজকে মার্কিন যুক্তরাষ্ট্র, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের যে বিদেশ নীতি, সেখানে শুধুমাত্র ব্রাজিল নয়, কানাডাও অনেকটা বিপন্ন হয়েছে, মানে বিপন্নতার মুখে পড়েছে। ভারতবর্ষের ওপর একটা ওভার এক্সেস ট্যাক্সেশন করা হচ্ছে, যেটা খুব একটা যুক্তিসঙ্গত নয়। কেননা ভারতবর্ষের যে লেবার ফোর্স, ভারতবর্ষের যে মেরিট, ভারতবর্ষের জনগণের যে সাপোর্টটা আমেরিকা পায়, সেটা আমেরিকা কখনোই স্বীকার করছে না। সুতরাং আমাদের অল্টারনেটিভ বন্ধু খুঁজে বার করতে হবে এবং আন্তর্জাতিক সম্পর্কে কখনোই কোনো দেশের কোনো স্থায়ী বন্ধুও হয় না, কোনো স্থায়ী শত্রুও হয় না। নো পার্মানেন্ট এনিমি, নো পার্মানেন্ট ফ্রেন্ড। সুতরাং আমরা যদি অতীতে যাই,
আমরা দেখব যে এই 1971 সাল থেকে, যেটা নর্থ সাউথ ডিভাইড, আমাদের যে দাবি ছিল যে প্রথম বিশ্বের রাষ্ট্রগুলো পার্ট অফ দেয়ার জিডিপি আমাদের দেবে আমাদের উন্নয়নের জন্য, সেটা তো বরঞ্চ তারা করেইনি। আজকে দেখা যাচ্ছে যে উল্টে তারা আমাদের উপর ট্যাক্স বসিয়ে দিচ্ছে যাতে আমরা আরও বিপদের মুখে পড়ি। তাহলে আমাদের যারা ট্র্যাডিশনাল বন্ধু ছিল, ব্রাজিল, আর্জেন্টিনা, এদিকে সাউথ ইস্ট এশিয়ার মধ্যে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারতবর্ষ সেই বিদেশ নীতি অনুসরণ করছে। ভারতবর্ষ সেদিকেই যাচ্ছে এবং বন্ধু রাষ্ট্রদের সঙ্গে নিয়ে, এবং আমরা বোধহয় জানি যে বৃহত্তর রাষ্ট্রগুলো বাদ দিয়েও অনেক ছোট ছোট রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান ইতিমধ্যে কয়েক বছরে ভারতবর্ষ ভ্রমণ করেছেন, সফর করেছেন, এবং যাদের আমাদের প্রয়োজন, আমাদের যেগুলো বিষয়গুলো আছে, যেমন ওএনজিসি, বিদেশ বা ইত্যাদি কোম্পানি যাতে সেখানে গিয়ে কাজ করতে পারে, সেই ধরনের ব্যবস্থা কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতি ইতিমধ্যেই তার আওতার মধ্যে আনছে। আপনি মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার কথা বললেন, তারা ইস্ট এশিয়ান আসিয়ানের মেম্বার। তো আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী আসিয়ান সফরও করেছেন। তো আসিয়ান দেশগুলির সাথে ভারতের বর্তমান রিলেশন, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, এই বিষয়ে কতখানি আলোচনা এগোচ্ছে এই মুহূর্তে? দেখুন, ভারতবর্ষের ক্ষেত্রে আমাদের একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে চায়না। ভারতবর্ষে যেটা বললাম যে ভারতবর্ষকে কাউকে বন্ধু বলতে পারবে না, চিরাচরিত কাউকে শত্রু বলতে পারবে না। কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর ক্ষেত্রে একটা বড় ইন্ডিয়ান ডায়াসপোরা সেখানে আছে, এবং এই ইন্ডিয়ান ডায়াসপোরা থাকার ফলে তাদের যদি আমরা জনগণের ক্লাস্টারটা দেখি, তাহলে দেখবো তার অর্ধেক চীন, অর্ধেক ভূমিপুত্র, অর্ধেক ভারতীয়, বিশেষ করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়ার ক্ষেত্রে। ধর্মের দিক থেকে যদি দেখি তাহলে দেখব অনেক মানুষই সেখানে নয় তারা হিন্দু ধর্ম অন্তর্ভুক্ত, নয় তারা বৌদ্ধ ধর্ম অন্তর্ভুক্ত। বিশেষ করে মিয়ানমার, থাইল্যান্ড, এরা তো বৌদ্ধ ধর্মের একটা বড় প্রভাব আছে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া যেমন সুফি ইসলাম, যেটা ভারতীয় ধারায় গঠিত যে ইসলামীয় পদ্ধতি, সেই ইসলামের ধারা অনেকটা সেখানে আছে, তার প্রভাব। আবার হিন্দু ধর্মের প্রভাব আছে, আবার বৌদ্ধ ধর্মের প্রভাব আছে। সুতরাং এরা ভারতবর্ষের কাছাকাছি সাংস্কৃতিকগতভাবে, মানসিকভাবে। সুতরাং এখানে এই দেশগুলোর জন্য ভারতবর্ষ অ্যাক্টিস্ট পলিসি, যেটাকে আমরা বলি, আগে বলতাম লুকিস্ট পলিসি, সেগুলোকে ইন্টারসেপ্ট করেছে। একই সঙ্গে কিছু সমস্যা যদিও আছে, কিন্তু এন্টায়ার নর্থ ইস্টার্ন রিজনটা আপনি দেখুন ধীরে ধীরে রেলওয়ে ট্র্যাক বসছে, এবং যদি এটা বসে যায় আগামী দিনে আমাদের কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ায় ঢোকাটা আরও সহজতর হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশটাকে আমরা কতখানি ব্যবহার করতে পারি? বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ছিল, এখন আস্তে আস্তে দেখছি যে অস্থিরতা কেটে যাচ্ছে। বাংলাদেশের মধ্যেও কি রেল যোগাযোগ, সড়ক যোগাযোগের কোনো অপশান কি রয়েছে যে বাংলাদেশ থেকে কানেক্ট করে নর্থ ইস্ট ইন্ডিয়া হয়ে সাউথ ইস্ট এশিয়া যাওয়ার? দেখুন, বাংলাদেশ দিয়ে এখন যাচ্ছে। আমরা হয়তো খুব আবেগের বসে অনেক কিছু বলি, কিন্তু আমাদের বর্ডার তো সিল করা নেই, আমাদের লরি যাচ্ছে, এবং এই লরি সরাসরি আগরতলা অবধি পৌঁছচ্ছে। আমাদের ট্রানজিট আছে। কিছু মৌলবাদী যারা ভারত বিরোধিতা করেছে তারা নিজেরাই সরে যাচ্ছে আস্তে আস্তে, এবং বাংলাদেশে আজকে স্থিতাবস্থা বজায় থাকছে, এবং এটা খুব বড় ব্যাপার যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারত কোনো রকম হস্তক্ষেপ করেনি, তবুও সেখানে গণতান্ত্রিক পদ্ধতিতে একটি সুস্থ রাষ্ট্র ব্যবস্থা গড়ে উঠছে। এবার ভারত সরাসরি সাহায্য করবে, এবং এই যে ট্রানজিটটা যদি পাওয়া যায় তাহলে শুধুমাত্র ভারতবর্ষের নয়, সার্বিকভাবে দক্ষিণ এশিয়ায় তার একটা ওভারঅল গ্রোথ হবে, যেটা আমরা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বা তাদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবো। এটাই তো মার্কিনীদের ভয়, যাতে দক্ষিণ এশিয়া এক না হয়, সার্ক এক না হয়, আসিয়ান এক না হয়। কিন্তু আপনি ভাবুন যে আজকে বিদেশ নীতিতে পাকিস্তান আমাদের যুদ্ধ করেছে, আমরা অনেকগুলো যুদ্ধ পাকিস্তানের সাথে করেছি, কিন্তু আমরা কিন্তু এম্বাসি বন্ধ করিনি। আমরা কিন্তু এখনও পাকিস্তানে আমাদের এম্বাসি আছে, ভারতবর্ষে পাকিস্তানি এম্বাসি আছে। এই যে সুষ্ঠু ব্যবস্থা, এটা যদি আমরা ধীরে ধীরে গড়ে তুলি, দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠা হয়, সেটা বিদেশি শক্তি যারা আজকের দিনে আমাদের অর্থনৈতিকভাবে মারার চেষ্টা করছে তারা সার্থক হবে না। কেননা আজকের দিনে যেটা বিশ্বায়নের যুগে সবচেয়ে বড় অস্ত্র, সেটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতিটাকে আমরা স্টেবিলাইজ রাখতে পেরেছি, এবং এটাও ঠিক যে আমাদের প্রায় 140 কোটির কাছাকাছি মানুষ, হয়তো সেন্সাস আর একটু বেশি বেড়ে যাবে, এই মানুষের রক্ষণাবেক্ষণ ভারতবর্ষ কিন্তু খুব কনসিস্টেন্টলি করে আসতে সক্ষম হচ্ছে।
আমেরিকা চায় না দক্ষিণ এশিয়ায় শান্তি ফেরাতে বা শান্তি বজায় থাকুক। আবার দেখছি যে আমেরিকার সাথে চীনের একটা টানাপোড়েন চলছে। কিছু জিনিস বর্তমানে উঠে আসছে যে ভারত, রাশিয়া, চীন একটা অ্যাক্সিস করে আমেরিকার যে একাধিপত্য সেটাকে খর্ব করার চেষ্টা করছে। আবার দেখছি যে ভারতের সঙ্গে চীনের বর্ডার নিয়ে বিভিন্ন রকমের ইস্যু রয়েছে। তো সেইগুলোকে আপনি কীভাবে দেখবেন? দেখুন, ইউ ক্যান চেঞ্জ ইয়োর ফ্রেন্ডস। আমরা বন্ধু পরিবর্তন করতে পারি, আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারি না। আমরা কোনোভাবে চীনকে পরিবর্তন অন্য একটা রাষ্ট্র সেখানে আনতে পারবো না। 62 সালের পর খুব ছোট ছোট ঘটনা ছাড়া ভারতবর্ষ চীন কিন্তু তেমনভাবে ইগনাইট করেনি। এখনও কিন্তু আমরা জানি কিছুদিন আগেই একটা ডেলিগেশন চীনে গেছিল। ঠিক আছে, সমস্যা হয়েছে, কিন্তু ভারত বিরোধিতা সেভাবে চীন যে করেছে সেটা বলা যায় না। ট্যারিফ ইম্পোজিশন বা এই ধরনের জিনিস চীন করেনি। আবার অন্যদিকে এটাও দেখুন যে ব্রিক্স কারেন্সির কথা আমরা ভাবছি, আমাদের কিছু করার নেই। ডলার ডিভ্যালুয়েশন যেভাবে ডলারের ইভ্যালুয়েশন করছে এবং আমেরিকা যেভাবে চাপ দিচ্ছে, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যেভাবে চাপ দিচ্ছে, সেটা ভারতবর্ষের জাতিরাষ্ট্র হিসেবে সেটা মেনে নেওয়া সবসময় সুখকর নয়। কিন্তু এটাও আমরা জানি যে আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট, হিউম্যান রিসোর্স আমেরিকায় কার্যরত। তাদের দিকে তাকিয়ে আমাদের কোনো কোনো জায়গায় নমনীয় হতে হয়। কিন্তু ভারতবর্ষের বিদেশ নীতি যথেষ্ট শক্তিশালী বিদেশ নীতি। আমরা পোস্ট কোভিড বা কোভিড ডিপ্লোমেসি যদি দেখি, আমরা মালদ্বীপের ডিপ্লোমেসি যদি আমরা দেখি, এমনকি অপারেশন সিন্দুরের মধ্যে দিয়ে খুব অবিলম্বে শান্তি প্রতিষ্ঠা যদি আমরা দেখি, ওয়ার এগেন্স্ট টেরর এটাকে শক্তিশালী করে তোলার ক্ষেত্রে পাকিস্তানকে সরাসরি বলার ক্ষেত্রে যদি আমরা দেখি, আফগানিস্তানের সঙ্গে সমঝোতা যদি আমরা বলি, শ্রীলঙ্কায় স্থিতাবস্থা বজায় রাখার কথা যদি আমরা বলি, এমনকি বাংলাদেশে সুস্থ নির্বাচনের পর সেখানে একটি সরকার গড়ে তোলার যে অঙ্গীকার বাংলাদেশিরা করেছিল, ভারতবর্ষ সমর্থন দিয়েছিল, সে কথাও যদি দেখি, তাহলে দেখব ভারতবর্ষ একটা পূর্ণাবয়ব বিদেশ নীতি কিন্তু পরিচালনা করতে পারছে। সেখানে আমেরিকা কি বলছে বা অন্য রাষ্ট্র কি বলছে সেটা খুব একটা আসে যায় না। আগামী দিনে কি ব্রিক্সের মধ্যে যে দেশগুলো আছে তারা নিজেদের অর্থনৈতিক আদান প্রদানের নতুন কারেন্সি নিয়ে আসতে সক্ষম হবে? ডোনাল্ড ট্রাম্প হুমকিও দিয়ে রেখেছে যে ডলারকে সাবস্টিটিউট করা যাবে না। ওনার হুমকিটা কিসের কারণে? কারণটা হচ্ছে টেকনোলজি। ওদের কাছে অ্যাডভান্স টেকনোলজি আছে, সেটা দীর্ঘদিনের লড়াই। আমাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি সেই অর্থে নেই যেটা আমরা আমদানি করি। আজকে আমরা বাধ্য হচ্ছি অনেক অনেক ক্ষেত্রে যে ভাবুন ড্রাগস, ওষুধ, এগুলোকে রপ্তানি করতে, ওদের দিতে টেকনোলজির জন্যে। এটা ধীরে ধীরে মিটে যাবে। কিন্তু এটাও ঠিক যে 1964 সালে ইউনাইটেড নেশন কমিশন অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্ট গঠিত হয়। 1971 সালে নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডারের কথা বলা হয় এবং সিকিউরিটি কাউন্সিলে ভারতবর্ষের মতো পার্মানেন্ট মেম্বারের কথা বলা হয়। আজকে যদি আমরা এই পরিস্থিতি দেখি, তাহলে দেখব ডোনাল্ড ট্রাম্পের যে ইভ্যালুয়েশন সেটা খুব একটা দীর্ঘস্থায়ী হবে না। ভিয়েতনামের ক্ষেত্রেও আমরা দেখেছি, ভিয়েতনাম ওয়ার যখন হয়েছিল তখন ভিয়েতনামের মানুষ আমেরিকার সরকারের বিরুদ্ধে চলে গেছিল। তো আজকের দিনে দাঁড়িয়েও আমরা যদি দেখি, ভারত বিরোধিতা করে ওদের লাভ হবে না। তার কারণ হচ্ছে ভারতবর্ষের যে রিফাইন্ড হিউম্যান রিসোর্স সেটা পৃথিবীতে পাওয়া খুব শক্ত। শ্রোতা বন্ধুরা, আজকের এই পর্বে এইটুকুই। আবার আসছি দ্বিতীয় পর্বে। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন প্রফেসর ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। শুনলেন বিশেষ আলোচনা বর্তমান বিশ্ব রাজনৈতিক প্রেক্ষাপটে ভারত। অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ীর সঙ্গে কথা বললেন কল্যাণ লাহা। শব্দ সম্পাদনায় সাধনা দাস বসু। আজ শুনলেন প্রথম পর্ব। দ্বিতীয় তথা শেষ পর্ব শুনবেন আগামীকাল।